নমস্কার, আমি অভিনেতা প্রলয়জিৎ এবং বায়োকেমিক অর্থাৎ তথা ন্যাচুরোপ্যাথি চিকিৎসক ডক্টর পি ব্যানার্জি। আহ, যে কথাগুলো বলবো মন দিয়ে শুনুন। আরজি কর নিয়ে কিন্তু আমি 2 বছর আগে মুখ খুলেছিলাম। আমাদের মতো সাধারণ মানুষের কথাতে কেউ কর্ণপাত করে না, স্বাভাবিকভাবেই করেনি, কারণ আমি কোনো রাজনৈতিক দলের অন্তর্গত নয়। তো স্বাভাবিকভাবেই কেউ খুব একটা গুরুত্ব দেয় না। তো দেয়নি। এবং আমি তো খুব সাধারণ, এই যে মিস্টার আখতার আলী, ইনি যে প্রতিবাদ করে আসছেন এত বছর ধরে, তাতেও কেউ কোনো কর্ণপাত করেনি, কোনো ব্যবস্থা নেয়নি। বোঝাই যাচ্ছে ঘুঘুর বাসাটা কিভাবে রয়েছে। উনি প্রাক্তন ডেপুটি সুপার, উনি আরজি করের সমস্ত বিষয় নিয়ে তদানীন্তনকালে বিভিন্ন ডিপার্টমেন্টে গেছেন, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে। আমিও ওই জন্য স্বাস্থ্য দপ্তরে যাওয়ার চেষ্টা করেছিলাম। 2022 সালের 8ই আগস্ট থেকে 9ই আগস্ট অবধি আমার যা অভিজ্ঞতা হয়েছিল আরজি করে ভয়ঙ্কর। তো আমি তো একটু প্রতিবাদী, কারণ আমি একসময় সাংবাদিকতাও করতাম। আমি জি গ্রুপে ছিলাম, আমি সল্ট লেকের সুসংবাদে ছিলাম, আমি এনি বাংলার একটা স্পেশাল সেগমেন্টে ইয়ে করতাম, সাংবাদিকতা করতাম। তো সেই জায়গা থেকে আমি বরাবরই প্রতিবাদী। তো সেই প্রতিবাদ সেই সময় করেছিলাম, কিন্তু কর্ণপাত করা হয়নি। আমাদের লোকাল ডক্টর মাতৃ সদনের চিকিৎসক, উনি আরও অন্যান্য অনেক জায়গায় করেন, প্রাইভেট চেম্বার। ডক্টর অনিন্দিতা চক্রবর্তী, যিনি ভুল মানে ওষুধ ঠিকঠাক দেননি বলে ঘটনা ঘটেছিল, আমি প্রতিবাদ জানিয়েছিলাম। কিচ্ছু হয় না এদের, কারণ এরা সব যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের আন্ডারে থাকে। এরা হয়তো টাকা ভেট দেয়, প্রমাণ পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের ঘটনায়। আখতার আলীকে নতজানু হয়ে প্রণাম জানাই, প্রতিবাদগুলো করেছেন বা এখনও করেছেন বলে সিবিআই তদন্ত শুরু করেছে বিভিন্ন বিষয়ে। তো আরজি কর নিয়ে আমি বলেছিলাম, আরজি চালায় বিভিন্ন সুপারভাইজারগুলো, তার মধ্যে একজন আছে নন বেঙ্গলি, অনিল বললাম না, অনিল। সে ডিসিশান নেয়। আমি যখন কমপ্লেন নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে গেছিলাম, ভদ্রমহিলার কাছে, তিনি আমাকে সম্মান জানিয়ে বসেছিলেন, সমস্ত কমপ্লেন শুনেছিলেন। কিন্তু ওনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম উনি অপারগ, কিচ্ছু করার নেই। তো পরবর্তীকালে শুনেছি ওনার ট্রান্সফার হয়ে গেছিলো। তো তিনি তবু বললেন, আমি অনিলজিকে রিকোয়েস্ট করবো, আপনি যা যা সমস্যাগুলো বললেন, আর আমি স্টুডেন্টদের সাথে কথা বলবো। ব্যাপার প্রচুর বাজে ব্যাপার। সেখানে আমার ওয়াইফের যখন বাচ্চাটাকে নিয়ে যাই, সে প্রচুর ঘটনা পরে আমি বলবো। সেই রাতটার কথা আমি ভুলবো না। তো সেখানে স্পিচ হওয়া নিয়ে নতুনরা করবে, সিনিয়ররা পাশে থাকে না, মানে বড় কোনো ডাক্তার থাকে না, রাত্রিবেলা থাকেই না। তো স্টুডেন্টদের মধ্যেই যারা একটু সিনিয়র তারা হয়তো পাশে থাকে না। আমি করবো বলছে, আমি একটু হাত ঢুকিয়ে দেখি, এরকম সবাই ওর ভেজাইনে তা হাত ঢুকিয়ে মজা দেখছে আর কি, ভেতরটা কীরকম অবস্থা। এরকম ছিল, আমি ঘটনাগুলো জানিয়েছিলাম। তো ম্যাডাম বলেছিলেন আমি দেখবো, যাতে আমি বললাম দেখবো যাতে না হয়, কিচ্ছু করবেন না, শাস্তি প্রদান করুন, নাহলে কিন্তু এগুলো হয় না। আর পরবর্তীকালে এরকম যেন কারোর সাথে না হয়। তারপর আমাদের বাচ্চাটা যখন মারা যায়, তাকে কি ওরা কি বিউরি করবে, মানে ওটাকে কি বলে, কবর দেবে নাকি আমরা নেব, সেই নিয়ে যখন আমায় প্রশ্ন করে, আমি বিউটির পরামর্শ জানার জন্য বিউটি যেখানটায় ভর্তি ছিল সেখানটায় গেছিলাম, যেখানে স্টিচ হওয়ার ইয়ে। তো সেখানে একটা এরকম করিডোর, মানে দরজাটা খুলতে হয়, খুলে এদিকে একটা রুম, ওদিকে একটা রুম, বিউটি কোনো একটা রুমে ছিল। তো আমি দরজা ঠক ঠক করার পর যে ইনচার্জে ছিলেন ওখানে বসে, তিনি অনেকবার সাড়া দেননি। তো আমি মুখটা ঢুকিয়ে বলি, ম্যাডাম আমি একটু কথা বলবো, আমার ওয়াইফ বিউটি। আপনি এভাবে এসেছেন, উনি ফোনে গল্প করছিলেন তখন ওই রাত্রিবেলায়। তো আমি বললাম আপনি তাহলে একটু বাইরে আসুন। তো উনি আসেন, আমি ব্যাপারটা জানালাম। তো উনি তারপর একটু চুপ করে থাকেন। ওমা, ভিতর থেকে একটা মস্তান গোছের আর একটা নন বেঙ্গলি বেরিয়ে আসে, নামগুলো এদের মনে থাকে না, হিন্দি ভাষায়। আমি বললাম হিন্দি না বাংলায় কথা বলুন, আমি এত হিন্দিতে আপনার সাথে তর্ক করতে পারবো না। উনি হিন্দিতে বলতে থাকে, আমি বাংলায় আমার ভাষায় বলতে থাকি, যে এই প্রয়োজনে আমার আশা। তো আমি যেহেতু পাইনি তাই আমি মুখটা বাড়িয়েছি। তাও আমি মুখ বাড়িয়েও কোনো মহিলাকে দেখতে পাই না। কিন্তু আপনি ভেতরে ঢুকেছেন কেন? আপনি পরিষ্কার করেন, নেতা সাফ করেন, আপনি কেন? এখানে মহিলারা কাজ করার কথা। আমি যেমন পুরুষ হয়ে ঢুকতে পারি না, আপনিও তো পুরুষ স্টাফ হয়ে মহিলাদের ডেলিভারি হচ্ছে, হ্যাঁ, তারা অর্ধনগ্ন অবস্থায় থাকছে, নগ্ন অবস্থায় থাকছে, আপনি ঢুকেছেন কেন? যেই আমি কড়াভাবে ইয়ে করি, ওরা ভেবেছিল বিরাট দাপাবে, ও জানে না আমি বাঙালির বাচ্চা। তো আমিও বললাম যে আমি কালকে সকালেই আমি এর ব্যবস্থা নেবো, আপনি চেনেন না কার সাথে কথা বলছেন। তো তখন তাড়াতাড়ি করে ওকে বাঁচানোর জন্য কয়েকজন এগিয়ে আসে। তারপরে আমাকে বলে ছেড়ে দিন স্যার, তখন স্যার করে কথা। তো পরের দিন আমি সুপারের কাছে যাই, অ্যাসিস্ট্যান্ট সুপার, ওই ভদ্রমহিলা বলছেন ঠিক আছে অনিলজিকে রিকোয়েস্ট করো। অনিলজি একজন সুপারভাইজার, সে সিদ্ধান্ত নেয় কে খাওয়ার পাবে কে খাওয়ার পাবে না। খাওয়ার চুরি হয়, কাউকে মাছ দেয়, কাউকে ডিম দেয় না,
হ্যাঁ, যতটা মাছ দেয় অ্যালোটেড তার থেকে ছোট দেয়, এগুলো আমি দেখা, এগুলো আমি শোনা, কথা বলেছিলাম। আমার যেহেতু সাংবাদিক মানসিকতা, আমি অনেকের সাথে কথা বলেছিলাম। খুব দুর্নীতি তখন থেকে চলে, খালি পায়ে ঢুকতে দেয়। ওই রাত্রিবেলা আমি বলছি, এই তো আনহাইজেনিক, আমি কেন খালি পায়ে ঢুকবো, আপনারাই তো চটি পরে ঘুরছেন। আমি মানে একদম রাস্তাটার কাছে সিঁড়ি দিয়ে যেই গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে ঢুকবেন, চটি খুলে নাকি ঢুকতে হবে, খালি পেটে কাদা কাদা নোংরা টোংরা এইসব চলে। সব বিষয় নিয়ে করেছেন, কিচ্ছু করতে পারেনি। এবং উনি প্রায় আমাকে বললেন যে উনি খুব অসহায়, উনি কিচ্ছু করতে পারবেন না, উনি স্বীকার করলেন। আমি বললাম তাহলে কি স্বাস্থ্য দপ্তরে আমি লিখবো? বলছে সে আপনি লিখতে পারেন, তবু ঠিক আছে, আপনি লিখতে পারেন। মানে ওনার কথা শুনে বুঝলাম স্বাস্থ্য দপ্তরেও লাভ হবে না। তাই সবাইকে নতজানু হয়ে কর্নিশ জানাচ্ছি, যারা দলমত নির্বিশেষে নেমেছেন, রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, তারা প্রতিবাদটা চালান। আমি আরজি করের আরও অবস্থা খারাপ নিয়ে আমি আরও বলবো, আরও অভিজ্ঞতা আমার আছে। ওখানকার ডাক্তারগুলো অশিক্ষিত, অসভ্য। ওখানে যে সিরিঞ্জ রিইউজ হয় তার প্রমাণ আমার হাতে আছে। ওখানে যে পর্যাপ্ত চেয়ার বা টুল নেই পেশেন্ট দেখতে যাওয়ার সময়, তার প্রমাণ আমার কাছে আছে। ওখান থেকে যে বাইরে ব্লাড টেস্ট করা, রেফার করা হয়, সেটা আমি তার ভুক্তভোগী। এখানে লোকাল আশেপাশে কি কি ভুল রিপোর্ট হয় তার প্রমাণও আমার কাছে আছে। তো আমি এগুলো নিয়ে পরপর কয়েকটা এপিসোড করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাক্টর প্রলয়জিৎ, এবং সঙ্গে থাকুন, প্রতিবাদে এইভাবে মুখর হন। কারণ বাংলায় নবজাগরণ শুরু হয়েছে। এই নবজাগরণের পথিকৃৎ কিন্তু আপনারাই, সাধারণ মানুষ, আমরা সবাই। আমি একটু বেরোতে পারছি না, আমার বাচ্চা ছোট, 1 বছর বয়স, আমার বউয়ের ডায়ালিসিস চলছে এই ভুল চিকিৎসার জন্য, ঠিক আছে? ও খুবই কষ্টে রয়েছে, খুব একটা ভালো লাভ হচ্ছে না ডায়ালিসিস করে। আমার মায়ের অসম্ভব ব্যথা বিভিন্ন ধরনের। তো সেই মাকেও সুস্থ করেছিলাম কীভাবে, আমার বায়োকেমিক ওষুধ দিয়ে, সেটা নিয়েও বলবো। অ্যালোপ্যাথি যে কতটা খারাপ জিনিস, অপারেশন কতটা খারাপ জিনিস, সেগুলো নিয়েও আমি বলবো। পরপর আমার চলবে এই চিকিৎসা সম্পর্কিত ভিডিওগুলো, প্রতিবাদের ভিডিও। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাকে উৎসাহিত করুন, শেয়ার করুন। আর মানুষ এইভাবে মানুষের পাশে থাকুন। কোনো রাজনৈতিক দলের দরকার নেই, মানুষের পাশে থাকুন, এইটুকুই যথেষ্ট। ভালো থাকবেন সবাই।